হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ধারক ধারকত্বের তৃতীয় ভাগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথম দুটো ভাগ আমরা দেখেছি, সেখানে আমরা অনেক কিছু আলোচনাও করেছি। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধারক ধারকত্বের আগের দিন যেটা করেছিলাম সমান্তরাল পাত ধারক নিয়ে, আজ করব আমরা গোলীয় ধারক নিয়ে, স্ফেরিক্যাল ক্যাপাসিটর, গোলীয় ধারক। এই পার্টগুলো তোমাদেরকে অবশ্যই জানা দরকার, কারণ এগুলো তোমরা যেই দিতে যাও বা নিট দিতে যাও এখান থেকে কিন্তু টুকটাক কোশ্চেন অবশ্যই থাকবে। নর্মালি তোমরা দেখো গোলীয় ধারক কি, আমি আগের দিনে বলেছিলাম ধারক করতে গেলে তোমাদের দুটো প্লেট সব সময় থাকবে। একটা এখানে দেখো দুটো কি স্ফিয়ার বা গোলক, আমি 3D তে আঁকতে পারবো না, তো এখানে 2D তে আঁকলাম, স্ফিয়ার বা গোলক, কনসেন্ট্রিক অর্থাৎ সমকেন্দ্রিক গোলক। দেখো এটা একটা সমকেন্দ্রিক গোলক, যার দুটো আমার কি আছে ব্যাসার্ধ থাকবে। একটা হচ্ছে ভিতরের জন্য এর ব্যাসার্ধ ধরলাম এ, বাইরের গোলকটি ব্যাসার্ধ ধরলাম এ, বহিঃ গোলকের ব্যাসার্ধ বি, ভিতরের গোলকের ব্যাসার্ধ এ। ভিতরের গোলককে আমি প্লাস কিউ আধান দিয়েছি, ভিতরের গোলককে যে আধান দিয়েছে সেটা হচ্ছে প্লাস কিউ, প্লাস কিউ, বাইরের গোলককে যে আধান দিয়েছি আমি মাইনাস কিউ। বাইরের গোলকে আধান প্লাস কিউ এর জন্য এখানে ইনডিউস বা আবেশ হয়ে এখানে আধান হয়ে গেছে মাইনাস কিউ, আর আমি এর বাইরের প্রান্তটা ভূসংলগ্ন করেছি। এটা হলো একটা গোলীয় ধারকের চিত্র। এবার হচ্ছে ভিতরের গোলকটা দেখছো, এই ভিতরের গোলকটা, সেই ভিতরের গোলকটা কি থাকবে? ভিতরের গোলকটা থাকবে নিরেট গোলক, একটা পুরো নিরেট সলিড গোলক থাকবে। বাইরের গোলকটা কি থাকবে? বাইরের গোলকটা থাকবে স্ফেরিক্যাল সেল বা একটা গোলীয় খোলক, ঠিক ফুটবলের মতো। এবার ফুটবলের ভিতরে তুমি ভেবে রাখো একটা শক্ত লোহার বল যদি থাকে, শক্ত লোহার বল, আর বাইরের যে গোলকটা সেটা হচ্ছে একটা ফুটবলের মতো গোলীয় খোলক। তাহলে দুটো একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা গোলীয় ধারক কিভাবে তৈরি হয়? দুটো গোলক হয়, সেই দুটো গোলকের একটা ভিতরের গোলক থাকে যে কি থাকে সলিড থাকে, আর যে বাইরের গোলক থাকে সে কি থাকে গোলীয় খোলক থাকে। বাইরের গোলককে কত আধান দিয়েছো? মাইনাস কিউ। কোন দিকে সেই আধানটা ডিসাইড করেছে? এবার একটা জিনিস বোঝো, এখানে বোঝো গোলীয় যে ধারক আছে, ভিতরের যে সলিড যে গোলকটা আছে, তাতে আমি যদি প্লাস কিউ আধান ওকে আমি দিই, কি হবে? একটা পরিবাহীর কি হয় আধান দিলে? আধানগুলো কোথায় গিয়ে পরিবাহীতে সেই আধানগুলো সঞ্চিত হয়? সেই আধানগুলো পরিবাহীর পৃষ্ঠে চলে যায়, অর্থাৎ এই প্লাস কিউ আধানগুলো এই পরিবাহীর পৃষ্ঠে চলে এসছে। মাইনাস কিউ আধান যেটা আছে সেটা ওর ভিতর দিকে আছে। কেন আছে? বাইরের পৃষ্ঠটাকে আমি কি করেছি? ভূসংলগ্ন করে দিয়েছি। বাইরের পৃষ্ঠে যে আধানটা আবিষ্ট হবে সে পৃথিবীতে চলে যাবে। তাহলে এখানে কি হয়ে গেল? ওই প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে তৈরি করেছে আমার আবেশ, প্লাস কিউ আর মাইনাস কিউ। আশা করি তোমরা প্লাস কিউ আর মাইনাস কিউটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, ওটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। এরা মিলে একটা গোলীয় ধারক তৈরি করেছে। তাহলে এবার দেখো রিজিয়ন গুলো আমি বলেছিলাম যে কোনো একটা ধারকের ধারকত্ব যখন বের করবে তখন কি বের করবে বলেছিলাম আমি? ফার্স্ট স্টেপ ছিল, ফার্স্ট যে ধাপ ছিল সেই ধাপটা কি ছিল? যে আমাকে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। তাহলে এখানে কি তিনটা রিজিয়ন আমি দেখলাম, একটা এখানে, 2 নাম্বার এখানে, 3 নাম্বার এখানে, তিনটে আমি জায়গা দেখেছি। এইখানে যদি আমি ই কত হবে? তড়িৎ ক্ষেত্র শূন্য, এখানেও এই শূন্য। কেন হবে? একদম বাইরে শূন্য, একদম ভিতরে শূন্য। কেন হচ্ছে? 1 নাম্বার রিজিয়ন যেটা হচ্ছে সেখানেও ইটা শূন্য, এখানেও যেটা হচ্ছে ই শূন্য গাউসের উপপাদ্য অনুযায়ী। 2 নাম্বার রিজিয়নেও ই হচ্ছে শূন্য। কেন? এখানেও গাউসের উপপাদ্য। এবার গাউসের উপপাদ্যটা কি মনে করে দেখো। গাউসের উপপাদ্য করতে গেলে প্রথম তুমি যে সূত্র জিনিসটা অ্যাপ্লাই করছো সেটা হচ্ছে একটা গাউসীয় তল কল্পনা করছো। এই গাউসীয় তলটা তুমি একটা কল্পনা করলে যে কোনো ব্যাসার্ধের, এখানে দেখো যেই কল্পনা করলে তার অভ্যন্তরে কত আধান হচ্ছে। আমরা গাউসের সূত্রটা কি মনে আছে তো? ই ভেক্টর ডট ডিএস ভেক্টর সমান হচ্ছে কিউ, যে আধানটা ওর ভিতরে আছে, অর্থাৎ কিউ অভ্যন্তরীণ, কিউ অভ্যন্তরীণ বাই এপসাইলন। কিউ অভ্যন্তরীণ কত? এই ক্ষেত্রে কত আধান ভিতরে আছে? প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে কত হয়ে যাচ্ছে? শূন্য। তাহলে এইটা কত হয়ে যাচ্ছে? এখানে শূন্য। তাহলে 1 নাম্বার রিজিয়নে কি হয়ে গেল? এটা শূন্য। ঠিক একই রকম ভাবে 3 নাম্বার রিজিয়নে দেখো, এখানেও সেম সূত্র আছে, সেম সূত্র অ্যাপ্লাই করছো। তাহলে এইখানে কিউ কত হবে 3 নাম্বার রিজিয়নে? এটা 1 নাম্বার রিজিয়নের জন্য হলো। 3 নাম্বার রিজিয়নের জন্য ই কত হবে? ই ডট ডিএস ভেক্টর করছো,
কিউ কত, এখানে কিউটাই নেই, 0 বা এপসাইলন নট, কারণ সব আধান তো বাইরে চলে এসছে, ভিতরে তো কোনো আধান নেই, যার জন্য এই ক্ষেত্রে ইটা কত হবে, 0 হবে। তাহলে 1 নাম্বার রিজিয়ন, 3 নাম্বার রিজিয়নে আমার কি হচ্ছে, ই 0। পরে রইল কে, এখানে কোন অঞ্চলটা পড়ে রয়েছে, দুটো যে পরিবাহী আছে তাদের যে মধ্যবর্তী অঞ্চলটা, এই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, সুষম তড়িৎ ক্ষেত্র, এই অঞ্চলে আমার সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। সুষম তড়িৎ ক্ষেত্র যেটা হচ্ছে তার অভিমুখটা কোন দিকে হবে, তার যে অভিমুখ, সেই অভিমুখটা কোন দিকে হবে, পুরোপুরি এই দিকটাতে হবে, এর অভিমুখ, এটা হচ্ছে ই। তাহলে ই এর মান কত হবে, ভালো করে চিন্তা করো, ই এর মানটা কত হবে, এর মানটা যখন বের করছো তার মানেটা কি, এই অঞ্চলে তুমি একটা গোলীয় গোলক কল্পনা করে নিচ্ছ, গাউসের উপপাদ্য অনুযায়ী যার ব্যাসার্ধ কত ধরছো তুমি, যার ব্যাসার্ধ তুমি ধরছো এটা আর, যে আমি গাউসের উপপাদ্য অনুযায়ী করে দিলাম। গাউসের সূত্রটা বলো কি হবে, গাউসের সূত্রটা এটা যদি নাই বললো অত যেতে হবে না তোমাকে, তুমি সিম্পল ওই অঞ্চলে ই কত হবে, তড়িৎ ক্ষেত্রটা কত হবে, যে এই তড়িৎ ক্ষেত্রটা বলেছি, ইটা হয়ে যাচ্ছে আমরা জানি 1/4πε0 q/r², সিম্পল ফর্মুলাটা আসবে q/r²। কেন আসছে, কারণ এই গাউসের অভ্যন্তরে কোনটা আছে, প্লাস কিউ আধান হচ্ছে, শুধুমাত্র বাইরে মাইনাস কিউটা রয়েছে, দেখো এখানে এইটা মাইনাস কিউটা বাইরে আছে, কিন্তু এই যে কালো রঙের এই যে ডটেডটা দিয়েছি গাউসের তলটা, তার ভিতরে কি আছে, শুধুমাত্র প্লাস কিউটা আছে, যার জন্য আমার এই সিম্পল সূত্র হয়ে গেল। কোন অঞ্চলে এটা হবে, কোন অঞ্চলে এটা হবে, যেখানে এর থেকে আরটা বড় আর বি এর থেকে ছোট, এটা হচ্ছে অঞ্চলটা, যেখানে আরটা এ এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। এটা কি বেরিয়ে গেল আমার, ফার্স্ট স্টেপে কি বেরিয়ে গেল আমার, বলো, ফার্স্ট স্টেপে বেরিয়ে গেল আমার তড়িৎ ক্ষেত্র। সেকেন্ড স্টেপ মনে আছে কি বের করব, বিভব প্রভেদ। সেকেন্ড স্টেপ আমার কি আছে, বিভব প্রভেদ। সেকেন্ড স্টেপ বের করছো বিভব প্রভেদ। বিভব প্রভেদ কিভাবে বের করবে, ভি সমান ইন্টিগ্রেশন করে দেবে, বলেছিলাম মনে আছে, ই ভেক্টর ডট ডিআর ভেক্টর, কোথা থেকে কোথা ছিল, প্লাস থেকে মাইনাস। এখনো দেখো, যদি না বুঝতে পারলে এই জায়গাটা ঠিক আগের ভিডিওটা দেখো, যেখানে আমি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম, ফার্স্ট ভিডিওটা দেখো, ধারকত্বের প্রথমটা, এটা তৃতীয় চলছে, প্রথমটা দেখো, যেখানে আমি স্টেপগুলো বলে দিয়েছিলাম কেন এই জিনিসটা হচ্ছে। তাহলে আমি এটা হয়ে গেল ই ডট ডিআর, এর ভ্যালুটা তুমি এখানে পুট করলে, শুধুমাত্র কিচ্ছু নেই আর, প্লাস মানে কোনটা, প্লাসের অর্থ কোনটা, প্লাস হচ্ছে এ, হচ্ছে মাইনাস, এর ভ্যালু কত, 1/4πε0 q/r² dr, পুরো জিনিসটা বাইরে চলে এলো, q/4πε0 বাইরে চলে এলো, কে পড়ে রইলো, ইন্টিগ্রেট a to b 1/r² dr, 1/r² dr। তাহলে এটা আমি একটু মুছে দিলাম, তাহলে এটা কত চলে এলো, বিভব প্রভেদটা q/4πε0 1/r² এর যদি আমি ইন্টিগ্রেট করি -1/r হয়, এই থেকে b, -1/r হয়, এ থেকে b, এটা কত বেরিয়ে এলো তাহলে, q/4πε0, তুমি যদি এটা পুট করলে কত হলো, 1/a minus of 1/b, সরি 1/b minus 1/a, কোনটা আসছে, হ্যাঁ 1/a minus 1/b, 1/a minus 1/b, এটা হলো বিভব প্রভেদ। তাহলে তুমি ধারকত্ব বের করছো, আর এটা যদি ক্যালকুলেশনে রেখে দিলে তাহলে কত হলো, q/4πε0 b minus a by ab, b minus a by ab, ক্যালকুলেশন করলাম আর কিছু না, এটা দেখে নাও, ক্যালকুলেশন করেছি এটা। তাহলে এবার আমরা বের করছি ধারকত্ব, সিম্পল ইকুয়েশন, ধারকত্ব কত, c equals to q/v, তুমি v এর ওই ভ্যালুটা বসিয়ে দিলে, তাহলে q/4πε0 into b minus a by ab, তাহলে c কত হয়ে গেল, q ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে c বেরোচ্ছে ক্ষেত্রে 4πε0 টা উপরে চলে গেল, আর নিচে ওখানে রইল ab
বাই বি মাইনাস এ। এটা হয়ে গেল ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব। এটা হচ্ছে ধারকত্ব। কার ধারকত্ব? একটা গোলীয় ধারকের ধারকত্ব। স্টেপগুলো একবার দেখে নাও ভালো করে। প্রথম স্টেপ কি করলে? ই বের করলে, ইটা অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা তুমি বের করলে প্রথম স্টেপে। তড়িৎ ক্ষেত্রটা কোথায় বের করলে? তিনটে অঞ্চল দেওয়া আছে, তিনটে অঞ্চলটা দেওয়া আছে। এক নম্বর অঞ্চল আমি দেখলাম E0, গাউসের উপপাদ্য অনুযায়ী ওখানে এটা নেই। কেন নেই? কারণ ওর অভ্যন্তরে টোটাল আধানটা হচ্ছে শূন্য, প্লাস কিউ আর মাইনাস কিউ মিলে আমাকে শূন্য করে দিচ্ছে। 2 নম্বর রিজিয়নে এটা না, সরি এটা 2 নম্বর নয়, এটা 3 নম্বর। এটা কিন্তু 3 নম্বর। 3 নম্বর রিজিয়নে এটা নেই। 3 নম্বর রিজিয়ন কোনটা? একদম ভিতরের বোঝো, এই ভিতরেরটা। সেখানেও কিন্তু কোনো ই নেই, আমি এখানে লিখেছিলাম সেখানে কোনো ইটাই নেই, কারণ সমস্ত আধানটা কি হয়? পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসে। এখানে পরিবাহীর বাইরের পৃষ্ঠে চলে আসছে, যার জন্য ওর ভিতরে কোনো আধানই যাচ্ছে না। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী অভ্যন্তরীণ আমি আধান পাচ্ছি না, তার জন্য ওই অঞ্চলে এটা 0। তাহলে রইল কোন অঞ্চলটা বাকি? এই অভ্যন্তরীণ যে গোলক তার বাইরে ও বাইরের যে গোলক বহিঃগোলক তার ভিতরে, সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কোনটা হয়? এটা E = 1/4πε0 q/r²। কেন হয়? আমরা জানি গাউসের উপপাদ্য ওখানে অ্যাপ্লাই করে এই জিনিসটা আসছে। তারপর আমি সেকেন্ড স্টেপ বার করলাম বিভব প্রভেদ। সেম ফর্মুলা, যে ফর্মুলাটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে? না যদি কেউ দেখে থাকো, আবার বলছি, প্রথম ভিডিওটা দেখো, ধারক ধারকত্বের ফার্স্ট ভিডিওটা দেখো। এটা আমি অ্যাপ্লাই করলাম, করার পরে এই পুরো ইকুয়েশনে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন সিম্পল, 1/r² টা মাইনাস 1/r ওটা। তারপরে থার্ড স্টেপ হচ্ছে এটা, 3 নম্বর স্টেপ হচ্ছে এটা, কি ধারকত্ব বের করলাম আমি, কি C = q/p। তাহলে ধারকত্বটা কোনটা বেরিয়েলো? এটা 1/4πε0 ab by b minus a। এই জিনিসটা ক্লিয়ার দেখে নাও তোমরা, ab by b minus a। এটা কি বেরিয়েছে? ধারকত্ব। কার ধারকত্ব? একটা গোলীয় ধারকের ধারকত্ব। গোলীয় ধারকটার কি আছে? একটা দুটো গোলক আছে, একটা নিরেট গোলক ভিতরে আর একটা বাইরের গোলক, যেটা কি হচ্ছে? বহিঃখলক। হয়েছে? ক্লিয়ার? এবার ভালো করে দেখে নাও, কারণ এরই আমি একটা সেকেন্ড আলোচনা করব। একবার ভালো করে দেখে নাও, এটা ভালোভাবে দেখে নাও তোমরা। ঠিক আছে? তাহলে বোর্ডটা আমি, আর যদি কারো নোট করা হয় নোট করে নাও, একটু নোট করে নাও। আশা করছি তোমরা নোটও করে নেবে যদি প্রয়োজন হয়। এটা আমি মুছে দিচ্ছি। কেন মুছে দিচ্ছি এবার দেখো। এবার আমি বলবো তোমাদের, যেটা বইয়ে হয়তো সিম্পল দেওয়া আছে, সেই টপিকটা আমি এবার বলবো। কি না, তোমাদের এখন করলে গোলীয় ধারক, এবার যদি বলি বিচ্ছিন্ন গোলীয় ধারক, একক বিচ্ছিন্ন গোলীয় ধারক আর কি, একক বিচ্ছিন্ন গোলীয় ধারক। একক বিচ্ছিন্ন গোলীয় ধারক মানেটা কি? এর মানেটা হচ্ছে এই যে দ্বিতীয় যে গোলকটা আছে, বাইরের গোলকটা, এর আমি ব্যাসার্ধটা ধরছি, যেটা বি ধরেছ, এটাকে ধরছি অসীম অর্থাৎ ইনফাইনাইট। তার মানে এই গোলকটা সরতে সরতে এত দূরে চলে যাচ্ছে, সরে 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 দূরে চলে যাচ্ছে, অসীমে চলে গেল। এটা এর অর্থটা হচ্ছে দ্বিতীয় যে গোলকটা ছিল সেটা কোথায় পৌঁছে গেল? অসীমে পৌঁছে গেল। নেই নয়, কিন্তু একটা একক বিচ্ছিন্ন গোলীয় ধারকের অর্থই হচ্ছে 2 নম্বর গোলকটা, সেটাকে আমরা ধরছি অসীমে। তোমার ডায়াগ্রামটা ওটা হয়ে যাচ্ছে অসীমে, এটা হয়ে গেল অসীমে। এর ব্যাসার্ধটা a। ইকুয়েশনটা কি হবে তুমি সেটা মনে করে দেখো। কি হচ্ছে? C = নরমালি 4πε0 ab by b minus a। এটাই ছিল গোলীয় ধারকের ইকুয়েশন। একটু আগে জাস্ট একটু আগে করলাম। তাহলে এটা কত হয়ে গেল? 4πε0। এটাকে আমি এভাবে লিখতে পারি, কিছু নেই মানে 1 উপরে, এটা নিচে নিয়ে চলে আসার পর হয়ে যাচ্ছে 1/a - 1/b, এটা হয়ে যাচ্ছে। একক বিচ্ছিন্ন গোলীয় ধারকের যে ধারণা, এর অর্থই হচ্ছে দ্বিতীয় যে গোলকটা, বিচ্ছিন্ন গোলীয় ধারক, এর যে ধারণাটা, এর অর্থ হচ্ছে দ্বিতীয়, বারবার বলছি আবার দেখো, যে দ্বিতীয় ধারকটা
কি হবে, অসীমে অবস্থিত হবে। দ্বিতীয় ধারক কোথায় অবস্থিত হচ্ছে, অসীমে অবস্থিত হচ্ছে। দ্যাট মিনস, এর অর্থ যে দ্বিতীয় ধারকটা যে হলো তার ব্যাসার্ধ কত হবে, বিটা হচ্ছে ইনফাইনাইট। বিটাকে তুমি পুট করছো ইনফাইনাইট, তখন আমার ইকুয়েশনটা কেমন হয়ে যাচ্ছে দেখো, 4 পাই এপসাইলন নট 1/a মাইনাস ইনফাইনাইট মানে এটা শূন্য হয়ে গেল, 0। 1 বাই ইনফাইনাইট মিন্স 0, তাহলে ইকুয়েশনটা হয়ে গেল 4 পাই এপসাইলন নট 1/a। উপরে চলে গেলে হয় 4 পাই এপসাইলন নট a। সিম্পল ইকুয়েশন, c equals to 4 পাই এপসাইলন নট a। এটা হচ্ছে একটা একক বিচ্ছিন্ন গোলীয় ধারকের ধারকত্ব। আর আগে যেটা করেছিলাম গোলীয় ধারকের ধারকত্ব, একবার দেখে নাও পুরো সিম্পল দেখে নাও। এটা হলো গোলীয় ধারকের ধারকত্ব, এটা হলো একক বিচ্ছিন্ন গোলীয় ধারকের ধারকত্ব। দেখে নিচ্ছ, আশা করছি দেখে নিচ্ছ। এখান থেকে একটা প্রবলেম দেয়, কি প্রবলেম তোমরাও বুঝতে পারবে যে একটা, আমি আগেও বলেছিলাম যে একক এক ফ্যারাড ধারকত্ব অনেক বৃহত্তর মানের একক কেন হচ্ছে, এখান থেকেই দেখবো আমরা। এটা দেখেছো, আমি ধরছি এখন কোনো একটা পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড আমি ধরছি। সাপোজ কোনো একটা পরিবাহী, এটা একবার দেখে নাও, তারপর আমি এটাকে ক্লিয়ার করে দিয়ে আমি তোমাদেরকে বলছি। সবাই বুঝতে পেরেছি এটা, একক বিচ্ছিন্ন গোলীয় ধারকের অর্থটা হচ্ছে দ্বিতীয় যে গোলকটা সেটা কোথায় অবস্থিত, অসীমে অবস্থিত। দ্বিতীয় যে গোলকটা ছিল সেটা কোথায় অবস্থিত, অসীমে, একদম অনেক দূরে ওইটা থেকে, যার ফলে তার ব্যাসার্ধটা আমি কি ধরে নিয়েছি, ইনফাইনাইট। আমি এইটা হচ্ছে গোলীয় ধারকের সূত্র, সেখানে আমি বসালাম, বসানোর পর আমি কি পেয়েছি, এটা 0 পেয়ে যাচ্ছি, দ্যাট মিনস আমি এটা পাচ্ছি। এটা হচ্ছে বিচ্ছিন্ন গোলীয় ধারকের রাশিমালা বলতে পারো। ঠিক আছে, দেখেছো, আশা করছি দেখেছো। এটাকে আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি, একটা প্রবলেম বলছি, জাস্ট একটা প্রবলেম বলছি যে অনেক সময় তোমাকে বলা হয় দেখাও 1 ফ্যারাড যে ইউনিটটা, 1 ফ্যারাড ইউনিট যে একক বৃহত্তর, অনেক বৃহত্তর একক, অনেক বড়, যার কারণে আমাদের মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড এগুলো ব্যবহার হয়। আমি বলেছিলাম আগের দিন, প্রথম ভিডিওতে বলেছিলাম। তাহলে এবার ফর্মুলাটা দেখো, তুমি একটা একক বিচ্ছিন্ন গোলীয় ধারক তুমি করছো, একক বিচ্ছিন্ন গোলীয় ধারক যখন করছো তার রাশিমালাটা কি হচ্ছে, c = 4 পাই এপসাইলন নট a। আমি এটা জানি, এখনই করলাম। তাহলে এর আমি বলছি 1 ফ্যারাড, দ্যাট ইজ 1 = 4 পাই এপসাইলন নট ইনটু a। তাহলে a = কি হয়ে যাচ্ছে, a = কি হয়ে যাচ্ছে, 1/4 পাই এপসাইলন নট, and that is 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু কত হয়, 9 × 10⁹। 9 × 10⁹ এত মিটার, কিলোমিটারে আনো তাহলে 9 × 10⁶ এত কিলোমিটার। আচ্ছা, আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত হয়, পৃথিবীর ব্যাসার্ধ কত, পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কত, ব্যাসার্ধ কত হয়, আর 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। আর এটা আসছে 9 × 10⁶ কিলোমিটার। কত বেশি, কত বড় বোঝো, এটা আসছে 6.4 × 10⁻³ কিলোমিটার, সেটা কত আসছে 9 × 10⁶ কিলোমিটার। তার মানে 1 ফ্যারাড যদি একটা একক বিচ্ছিন্ন গোলীয় ধারকের ধারকত্ব হয়, তাহলে সেটা পৃথিবীর থেকে অনেক গুণ বড় হবে। দ্যাট মিনস 1 ফ্যারাড একটা বৃহত্তর মানের একক অবশ্যই। ঠিক আছে, দেখতে পাচ্ছ আজকে ঠিক গোলীয় ধারকটা তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে গোলীয় ধারকটা। ভালো করে পড়াশোনা করো, বারবার বলছি ভালো করে পড়াশোনা করো। আমি একটার পর একটা টপিক দিয়ে যাব, তোমাদের সিলেবাসটা কভার করে যাব। অনেকে লাইট বলো বা তোমার সেমিকন্ডাক্টর বলো, এগুলো তোমার করানোর জন্য বলছো, ঠিক কথা কমেন্টসে। বাট এই যে এটাই করছি কটা জানো, এখন টাইম কটা হচ্ছে, এখন টাইম হচ্ছে 3:45। এই 3:45 অর্থাৎ দুপুরের নয়, রাতের 3:45। তার জন্য সময়ের অভাব হয়ে যাচ্ছে। সমস্ত সিলেবাসটা একসাথে কভার করা একটু মুশকিল। আমি চেষ্টা করবো, আমি বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা চেষ্টা করবো। আমি প্রমিস করেছি তোমাদেরকে সিলেবাসটা আমি তোমাদের কভার করব। তোমরা বাংলায় এই চ্যানেলটাকে বৃহত্তর একটা চ্যানেলে প্রকাশ করো নিজেরা। তোমরা কমেন্টস করো যে স্যার আমি প্রথম আপনাদের সাবস্ক্রাইবার, কে কে সাবস্ক্রাইবার প্রথম
নাম দিয়ে একদম কমেন্টস করো, যাতে একটা বৃহত্তর যখন আকার নেবে তোমরা থাকবে সেই পরিবারের মহিরুহ বলতে পারো, অর্থাৎ সেই পরিবারের প্রাথমিক সদস্যবৃন্দ তোমরাই এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো। এবং আমি কভার করছি, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে সিলেবাসটাকে কভার করবো, ফুল সিলেবাসটাকে। এবং কভার শুধু করবো না, নিট, আইআইটি, তোমাদের অ্যাডভান্স মেনের যত রকমের প্রবলেম আছে আমি সেটা সলভ করবো, ঠিক আছে? সলভ করে তোমাদের সামনে নিয়ে তুলে ধরবো, তোমরা এটাকে করো। আমার আরেকটা চ্যানেল আছে, আমি তোমাদের প্রয়োজন হলে সেটাও বলে দেবো, সেটা ইংলিশে আছে, হিন্দি ইংলিশে, সেটা অল ইন্ডিয়ার জন্য আমি করেছিলাম। বাট সেখানেও তোমাদের মধ্যে সাবস্ক্রাইবার এখন মানে কি বলবো, ওটা প্রারম্ভিক স্তরে আছে, স্টার্টিং লাইনে আছে। সেই জন্য এইটাকে তোমরা অন্তত বাংলা চ্যানেলটাকে বাংলার সব থেকে বড় চ্যানেলে প্রকাশ করো। পদার্থবিদ্যার পরিবার আজ থেকে 5 মাস পরে যেন গোটা বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট জানে, যাতে তারা ফ্রিতে, তারা বিনামূল্যে ভালো অনেক ভালো, যতটা পারবো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বলেছি, যেন তারা বিনামূল্যে পদার্থবিদ্যার সম্পর্কে কোনো ভয় থাকে না, সমস্ত কিছু যেন তারা মানে গ্রহণ করতে পারে বলতে পারো, বিনা টিউশনে বলতে পারো। টিউশন তোমাদের তো লাগবেই, তাও আর কি, সেক্ষেত্রে তার জন্যই চ্যানেলটা করা। তোমরা আমাকে সাহায্য করো, আবারও বলছি সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বাড়িয়ে নাও যাতে এটা বেঁচে থাকে তোমাদের সাহায্যার্থে, ঠিক আছে? লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ঘুমাতে চললাম, বাই।